আমার নাম অন্তরা। কাঁপতে কাঁপতে আমি এই পুরনো সিন্দুকটা খুলেছিলাম। মরার কিছু মুহূর্ত আগে আমার শাশুড়ি এর চাবিটা আমাকে দিয়েছিলেন। হয়তো আমার হাতেই লেগেছিল। আমার ঠিক মনে নেই। আমার স্বামী কেশবও দুবাইয়ে ছিল, আর আমি এই বাড়িতে একা। সিন্দুকটা খুলতেই একটা অদ্ভুত দুর্গন্ধ আমার নাকে এসে লাগল। এর ভেতরে রেশমি কাপড়ে মোড়া একটি ছোট ডায়েরি ছিল। তার সাথে একটা পুরনো ছবিও পড়েছিল। ছবিতে আমার শাশুড়ি একজন যুবতী মহিলার গলায় হার পরাচ্ছেন। কিন্তু মহিলাটি আমার শাশুড়ি মনে হচ্ছিল না। তিনি অন্য কেউ ছিলেন। ডায়েরির প্রথম পাতা খুলতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ তাতে লেখা ছিল যে আমার শাশুড়ির অপরাধী হল কেশব। আমি তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে ভাবলাম, এ কি মজা! আমার শাশুড়ি তো আমার সামনেই মারা গেলেন, আর কেশব তো দেশের বাইরে। এই ডায়েরি আবার কি? কেউ দেখে ফেলার আগে আমি ডায়েরিটা লুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিলাম। আমি অন্তলা, আর আমি সবসময় দারিদ্র্যকে আমার জুতোয় পিষে ফেলার স্বপ্ন দেখতাম। আমরা একটা মধ্যবিত্ত এলাকার ছোট ভাড়া বাড়িতে থাকতাম, যেখানে বৃষ্টির জল ছাদ থেকে কম, দেওয়াল থেকেই বেশি পড়ত। আমার মা প্রায় বাবাকে বলতেন, আরে কিছু কাজ করো, এই দুটো যুবতী মেয়ে ঘরে বসে আছে, এদের বিয়ে দিতে হবে না? আমার বাবা এক কারখানার শ্রমিক ছিলেন। তার উপার্জন মাস শেষে ধার চাওয়ার পরিস্থিতি তৈরি করত। কলেজ থেকে ফেরার পথে আমি বড় বড় কোঠির গেটের দিকে তাকিয়ে ভাবতাম যে একদিন আমিও এমন কোনো কোঠির মালকিন হব। আমার বোন স্নেহা আমার থেকে সম্পূর্ণ আলাদা ছিল, খুবই সাদাসিধে এবং বর্তমান জীবনের সাথে মানিয়ে নিতে জানত। মা বলতেন, দেখ অন্তরা, তোর বোন কত বুদ্ধিমতী। আমি মনে মনে বলতাম, বুদ্ধি দিয়ে তো আর প্রাসাদ মেলে না। মা স্নেহার বিয়ে আমাদের মহল্লারই এক শিক্ষকের সাথে ঠিক করে দিলেন। তারাও মধ্যবিত্ত ছিল। স্নেহা খুশি ছিল, কিন্তু আমি ছিলাম না। মা আমাকে বোঝালেন যে, বেটি, এটা ভাগ্যের ব্যাপার। আমি মাকে স্পষ্ট বলে দিলাম যে, মা, আমার বিয়ে যদি কোনো ধনী পরিবারে না হয় তাহলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব, কিন্তু কোনো গরিবকে বিয়ে করব না। মা আমার জেদ জানতেন। তিনি মুচকি হেসে বললেন, পাগলি, তুই আমার সবচেয়ে সুন্দরী মেয়ে। দেখিস, তোর ভাগ্য তো রাজকন্যার মতো হবে। তোকে মিতে কোনো রাজপুত্র আসবে। মা আমার বোনের বিয়ে কোনো মতে পার করে দিলেন, কিন্তু এখন তার সব মনোযোগ আমার সম্পর্কের দিকে ছিল। তিনি সবার কাছে বলতেন যে আমার অন্তরার জন্য কোনো রাজপুত্র খুঁজে দাও। আমার মেয়ে লক্ষ্যের মধ্যে একজন, সে শিক্ষিত আর সুন্দরীও বটে। আমার বাবার দিক থেকে ২-৩টে সম্বন্ধ এসেছিল, যারা আমাকে তাদের বাড়ির বউ করতে খুব আগ্রহী ছিল। কিন্তু সব সম্বন্ধই ছিল শ্রমিকের পরিবারের, আর ছেলেরাও প্রায় শ্রমিক বা মজুরি করত। একদিন আমার জেঠু আমাদের বাড়িতে এসে বাবাকে বললেন যে তার শ্বশুরবাড়ির দিক থেকে একটা সম্বন্ধ আছে, যা তিনি আমার জন্য নিয়ে এসেছেন। বাবা কিছু বলতে যাবেন তার আগেই মা তাদের মাঝে কথা বলে উঠলেন। মা বললেন, আরে দাদা, আপনি কি বলছেন? আপনি যে ছেলের সম্বন্ধ এনেছেন সে তো রিক্সা চালায়, আর আমার মেয়ে কি রিক্সাওয়ালাদের বাড়ি যাবে? বাবা মাকে চোখ রাঙিয়ে দেখলেন, কিন্তু মা অনড় রইলেন। আমার জেঠু লজ্জিত হলেন। তিনি বললেন, বৌদি, আপনি ঠিক বলছেন, ছেলে রিক্সা চালায় তো কি হয়েছে, কষ্ট করে টাকা রোজগার করে, চুরি তো আর করে না। তাছাড়া ছেলে দেখতেও খুব ঢালো। মা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, কষ্ট করে টাকা তো সবাই রোজগার করে, আর চেহারা দিয়ে কি হবে? ছেলে ধনী হলে চেহারা যেমনই হোক মানিয়ে যাওয়া যায়। আমার মেয়ে বড় স্বপ্ন দেখেছে। সে রিকশায় ধাক্কা খাবার জন্য জন্মায়নি। আমরা তার বিয়ে এমন পরিবারে দেব যেখানে তাকে নোট গোনার জন্য মেশিন আনতে হবে, আর সে গাড়িতে ঘুরবে। জেঠুর রেগে উঠে চলে গেলেন। বাবা মাকে খুব বকাঝোকা করলেন এবং বললেন যে, তুমি দাদার অপমান করেছ, তিনি আমাদের সম্পর্কে কি ভাববেন? মা বাবাকে চুপ করিয়ে দিয়ে বললেন যে, আপনি চুপই থাকুন। আপনার এই গরিব চিন্তাভাবনাই আমাদের এখানে এনে ফেলেছে। আমি আমার মেয়েকে এই দলাদলে ঠেলে দেব না। আমি মায়ের কথা শুনে খুব খুশি হচ্ছিলাম। আমার বিশ্বাস ছিল যে মাই আমাকে আমার স্বপ্নের প্রাসাদে পৌঁছে দেবেন। দিন কাটতে লাগলো। আমার বয়সও বাড়ছিল। মহল্লার লোকেরা কানাঘুষা করতে শুরু করলো যে অন্তরার বিয়ে না জানি কোন রাজপুত্রের সাথে হবে। কিন্তু মা কারোর পরোয়া করেননি। তিনি বলতেন যে ধৈর্যের ফল মিষ্টি হয়। আমার মেয়ের জন্য ঈশ্বর নিশ্চয়ই কিছু বিশেষ কিছু ভেবে রেখেছেন। আমিও মায়ের কথায় নিজেকে কোনো রাজকন্যা চেয়ে কম ভাবতাম না। আমি কলেজ শেষ করে ফেলেছিলাম, কিন্তু চাকরি করার কোনো ইচ্ছা ছিল না। আমি বলতাম যে চাকরি তো চাকররা করে, আমি তো রাজত্ব করার জন্য জন্মেছি। আমার বান্ধবীরাও আমার কথায় হাসত। একজন বান্ধবী তো বলেছিল, অন্তরা, স্বপ্ন দেখা ছেড়ে দাও আর বাস্তবে বাঁচতে শেখো। আমি তাকে বলেছিলাম যে, দেখিস একদিন আমার বাস্তবতা তো স্বপ্নের থেকেও বেশি সুন্দর হবে। আমার সৌন্দর্যের উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। আমি জানতাম যে আমার সৌন্দর্যই আমার সবচেয়ে বড় শক্তি, যা আমাকে আমার স্বপ্নের বাস্তবে পৌঁছে দেবে। আর তারপর একদিন সেই সময়টা এলো যখন মায়ের এক দূর সম্পর্কের আত্মীয় আমাদের বাড়িতে এলেন। তার নাম ছিল নীলিমা, আর তিনি ধনী পরিবার থেকে এসেছিলেন।
এসেই মাকে বললেন, আরে তুমি তোমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিলে? আমি তো ওর জন্য খুব ভালো একটা সম্বন্ধ নিয়ে এসেছি, এমন সম্বন্ধ যে তুমি ভাবতেও পারবে না। তার কথা শুনে তো মায়ের চোখ ঝলমল করে উঠল। তিনি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলেন, কেমন সম্বন্ধ নীলিমা আন্টি? নীলিমা আন্টি হেসে বললেন যে, সোনা সোনা, তাদের বাড়ির একমাত্রের ছেলে, আর দুবারিয়ে ওর নিজের ব্যবসা আছে, লক্ষ লক্ষ টাকায় খেলা করে। ওর মা শুধু একজন সুন্দরী আর শিক্ষিত বউ চান, যে ঘর সামলাতে পারবে। আর আমি তো সঙ্গে সঙ্গে তাদের তোমার অন্তরার কথা বলে দিয়েছি। এটা শুনে তো যেন আমার নিঃশ্বাস থমকে গেল। একমাত্র ছেলে আর দুবাইয়ে ব্যবসা, এটাই তো সত্যি আমার স্বপ্নের বাস্তব ছিল। মা সঙ্গে সঙ্গে আমার দিকে তাকিয়ে বললেন, অন্তরা, মা, চা নিয়ে আয়। আমি মনে মনে আনন্দে নেচে উঠছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমার লটারি লেগে গেছে। আমি তাড়াতাড়ি ভালো জামাকাপড় পরলাম আর মেকআপ করে নীলিমা আন্টির সামনে গেলাম। নীলিমা আন্টি আমাকে দেখে আমার প্রশংসায় উঠে দাঁড়ালেন এবং বললেন যে, তোমার মেয়ে তো চাঁদের টুকরো, এই সম্বন্ধেই পাকা। মা বললেন, কিন্তু বোন, আমরা তো গরিব মানুষ, আমরা যৌতুকে কি দেব? নীলিমা আন্টি বললেন, আরে, যৌতুকের কথা কে ভাবছে? তাদের শুধু মেয়ে চাই, তাও এমন যে তাদের একমাত্র ছেলের মন জয় করে নিতে পারে। আর আমাদের অন্তরার মধ্যে সেই সব গুণই আছে। সেদিন আমার মনে হলো যে আমার গন্তব্য আমার খুব কাছে এসে গেছে। আমার বাগদান কেশবের সাথে পাকা হয়ে গেল, আর আমার আনন্দের কোনো সীমা ছিল না। মা তো পুরো মহল্লাকে যেন মাথায় তুলে নিয়েছিলেন। তিনি সবাইকে বলতে ঘুরছিলেন যে আমার মেয়ের সম্বন্ধ দুবাইয়ের রাজপুত্রের সাথে হয়েছে। নীলিমা আন্টি সব কথাবার্তা পাকা করে দিয়েছিলেন। কেশবের মা মিসেস রোহিণী আমার সাথে ফোনে কথা বলেছিলেন। তার গলা খুব মিষ্টি আর সুরেলা ছিল, এত মিষ্টি যে আমার সন্দেহ হতে শুরু করল। তিনি বললেন, বেটি, তুমি আমার ছেলের পছন্দ, আর এখন তুমিও আমার মেয়ে। আমার মনে একটা অদ্ভুত খটকা তৈরি হলো যে এই মিষ্টতা কোনো চাল না হয়ে যায়। আমি সেই সময় নির্ধারণ করলাম যে সেই বাড়িতে পা রাখার আগে আমাকে আমার প্রতিপত্তি মজবুত করতে হবে। বাগদানের অনুষ্ঠান ফোনেই হয়েছিল। ছবি একে অপরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি কেশবের ছবি দেখেছিলাম। সে বেশ সুদর্শন ছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত বিষণ্ণতা ছিল। হয়তো ছবিটা এমন এসেছিল। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। সে ধনী ছিল, আর এটাই আমার জন্য যথেষ্ট ছিল। মা কেশবের নাম্বারটা আমাকে দিয়ে বললেন যে এখন ওর সাথে খুব কথা বল, আর ও কি পুরোপুরি তোর দেওয়ানা বানিয়ে ফেল। আমি কেশবের সাথে ফোনে কথা বলা শুরু করলাম, আর শীঘ্রই আমার ধারণা হলো যে সে আমার সৌন্দর্যের জালে খারাপভাবে ফেসে গেছে। সে আমাকে বলতো যে আমি নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, আর সে আমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আমি এই দুর্বলতার সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে বললাম যে, কেশবের, এখন আমি তোমার বাগদত্তা। এর মানে এখন তোমার দায়িত্ব আমার ওপর। সে হাসল আর বলল, একেবারেই আমার রাজকুমারী, তোমার যা চাই শুধু হুকুম করো। শুরুতে আমি ছোট ছোট আবদার করেছিলাম, কখনো কাপড়ের জন্য টাকা চেয়েছিলাম, কখনো মেকআপের জিনিসের জন্য, আর সে প্রতিবার সঙ্গে সঙ্গে আমাকে টাকা পাঠিয়ে দিত। এরপর আমি একটা বড় চাল চাললাম। আমি আমার বোন স্নেহার ব্যাপারে বলতে শুরু করলাম। আমি তাকে বলতাম যে স্নেহা যৌতুক ছাড়াই শ্বশুরবাড়ি গিয়েছিল, আর তার শাশুড়ি আর ননদরা এর জন্য তাকে খোটা দেয়। আমি তাকে বলেছিলাম যে আমি এমন অপমানের ব্যবহার সহ্য করতে পারবো না। আমি চাই যে আমি আমার শ্বশুরবাড়িতে এত যৌতুক নিয়ে যাই যাতে সবার চোখ যেন খোলা থেকে যায়। কেশব আমার কথায় মুগ্ধ হলো। সে বলল যে, অন্তরা, তুমি চিন্তা করো না, আমার মা মোটেও এমন নন। কিন্তু যদি এতেই তোমার খুশি হয়, তবে তুমি যা চাও কেন, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। আর তারপর তো যেন টাকার বৃষ্টি শুরু হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে আমার আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিলাম। আমার মাও আনন্দে আটখানা হচ্ছিলেন। তিনি বলতেন, সাবাস আমার বাঘিনী, এইভাবেই পুরুষকে বশে রাখা যায়। আমি বাজারে চক্কর লাগাতে শুরু করলাম। আমি শহরের সবচেয়ে দামি ফ্রিজ কিনেছিলাম, বড় টিভি কিনেছিলাম, দারুণ ফার্নিচার আর প্রচুর সোনার জগায়নাও কিনেছিলাম। আমি আমার স্বপ্নের প্রাসাদ সাজাচ্ছিলাম, আর এই সমস্ত দাম কেশব দিচ্ছিল। বাবা দু একবার আমাকে বোঝানোর চেষ্টা করলেন, বেটি, এসব ঠিক হচ্ছে না, এখনো তোমার ওর সাথে বিয়ে হয়নি। তখন মা তাকে চুপ করিয়ে দিয়ে বললেন, আপনার এই গরিব চিন্তাভাবনা আপনার কাছেই থাকুক। আপনি চান যে আপনার দ্বিতীয় মেয়েও স্নেহার মতো কষ্ট করে বাঁচুক। সে তার ভবিষ্যৎ সুরক্ষিত করছে, আর আমি তাকে পুরোপুরি সমর্থন করি। আমার কাজের জন্য আমার কোনো লজ্জা ছিল না। আমি আমার সৌন্দর্য আর যৌবনের সদা করছিলাম, আর এইটাই তার মূল্য। স্নেহা একবার আমার সাথে দেখা করতে এসেছিল। আমার জমানো যৌতুক দেখে তার চোখ ভিজে গিয়েছিল। সে বলেছিল, অন্তরা, সামলে চল, লোভের উপর তৈরি হওয়া ভিত দুর্বল হয়। আমি তাকে দেখে হেসে বলেছিলাম যে তুই শুধু আমাকে দেখে জ্বলছিস, কারণ তুই একজন গরিব শিক্ষককে বিয়ে করেছিস, আর আমি এক রাজপুত্রকে বিয়ে করতে যাচ্ছি। তোর তো আমার জন্য খুশি হওয়া উচিত। সে আফসোস করে মাথা নেড়ে চলে গিয়েছিল। তার কথাগুলো এক মুহূর্তের জন্য আমাকে ভাবিয়ে তুলেছিল। কিন্তু তারপর আমি আমার নতুন সোনার সেটটা দেখলাম আর সব কিছু ভুলে গেলাম। কেশব, সে পুরোপুরি আমার মুঠোয় ছিল।
সেদিনে অনেকবার আমাকে ফোন করত। আমি তার সাথে ঘন্টার পর ঘন্টা মিষ্টি মিষ্টি কথা বলতাম, আর সেই সাথে পরের চাহিদার তালিকা তৈরি করতে থাকতাম। তার মা রোহিণীজি ও কখনো কখনো আমাকে ফোন করতেন। তিনি সবসময় বিয়ের প্রস্তুতির কথা বলতেন আর বলতেন যে এখন এই বাড়িটা তোমার, কেশব আমার একমাত্র ছেলে আর তুমি আমার একমাত্র বউ। আমিও জি জি মাম্মিজি বলে এড়িয়ে যেতাম, কিন্তু আমার মনে এই কথাটি পাকা ছিল যে সেই বাড়ির আসল মালকিন আমি নিজেই হব। এই বড়ি তো আর মাত্র কয়েকদিনের অতিথি। একদিন কেশব সামান্যর চেয়েও বেশি বড় অঙ্কের টাকা পাঠিয়েছিল, আর তার সাথে কুরিয়ারে একটা ছোট্ট সুন্দর কাচের সিন্দুকের মতো বাক্সও পাঠিয়েছিল। তাতে একটা খুব পুরনো অদ্ভুত তালা লাগানো ছিল। আমি কেশবকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে এটা কি? তখন তার গলা হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল। সে বলল যে অন্তরা, এটা খুব বিশেষ একটা জিনিস। এটা আমাদের খানদানি আমানত, যা আমার প্রপিতামহী আমার ঠাকুমাকে দিয়েছিলেন। এটা আমার স্ত্রীর জন্য, কিন্তু এর চাবি আমার মায়ের কাছে আছে। তিনি তোমাকে আমাদের বিয়ের রাতে চাবিটা দেবেন। এটা শুনে আমার পুরো শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চাবিটা তার মায়ের কাছে কেন? শেষমেশ এই সিন্দুকের মধ্যে এমন কী রহস্য ছিল? আমি এটা খোলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তালাটা খুব মজবুত ছিল। আমি সেটা ঝাঁকিয়েও দেখেছিলাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। এই সিন্দুকটা আমার নেশা হয়ে গেল। আমার মনে হলো যে এর সাথে কেশব আর তার মায়ের কোনো গভীর রহস্যের সম্পর্ক আছে। আমার সেই ডায়েরির কথা মনে পড়ল, যেটা আমি পুরনো সিন্দুকে দেখেছিলাম। এই সিন্দুকটার কি সেই ডায়েরির সাথে কোনো সম্পর্ক ছিল? এটা কি কোনো অচেনা খেলার অংশ ছিল? আমি কেশবকে আরও কৌতূহলবশত জিজ্ঞাসা করতে চাইছিলাম, কিন্তু সে কথা ঘুরিয়ে দিল আর বলল যে বাস ধৈর্য ধরো আমার জান, সময় এলে তুমি সব জানতে পারবে। এই কথা আমার সন্দেহকে আরও গভীর করে দিল। আমার মনে হতে লাগলো যে আমি যেন কোনো ফাঁদে পড়ছি। এর সব কাটা আমার চোখে পড়ছিল, কিন্তু আমি সেই চিন্তাগুলো ছেড়ে ফেললাম। আমার কাছে টাকা আসছিল, কেশব আমার নিয়ন্ত্রণে ছিল। বিয়ে প্রায় কাছে ছিল। আমি এত যৌতুক জমিয়ে ফেলেছিলাম যে পুরো খানদানের কোনো মেয়েরই এমন ছিল না। আমি রানী হবার জন্য পুরোপুরি তৈরি হয়েছিলাম। আমাদের বাগদানের এভাবেই 2 বছর কেটে গিয়েছিল। এই 2 বছরে আমি কেশবের কাছে আমার সব আবদার পূরণ করিয়েছিলাম। বাবা আমার থেকে দূরে দূরে থাকতেন, কিন্তু মা ছিলেন আমার সবচেয়ে বড় সমর্থক। তারপর একদিন সন্ধে কেশবের ফোন এলো। তার গলা খুশিতে ভরা ছিল। সে বলল, অন্তরা আমার জান, তোমার প্রস্তুতি সেরে নাও। আমি পরের মাসেই আমাদের বিয়ের জন্য হিন্দুস্তান আসছি। আমার বুক যেন জোরে ধড়ফড় করতে উঠল। অবশেষে সেই সময়টা এলো। আমার পরিকল্পনা এখন সফল হতে চলেছে। আমি আমার মহলে যাচ্ছিলাম। আমি রাজকন্যা হতে যাচ্ছিলাম। আমার কি জানা ছিল যে আমি একটা মহলে নয়, বরং একটা খাঁচায় পা রাখতে যাচ্ছিলাম। এক এমন ভয়ঙ্কর খাঁচা যা রহস্য আর প্রতারণা দিয়ে তৈরি করা হয়েছিল। আর এই খাঁচার চাবিটা সেই মিষ্টি মিষ্টি কথা বলা শাশুড়ির কাছে ছিল, যিনি শুধু একটা সিন্দুকের নয়, বরং আমার পুরো জীবনের চাবি নিজের কাছে রাখতেন। কেশবের বিমানবন্দর থেকে সোজা আমাদের বাড়িতে এলো। মা তো পুরো মহল্লাকেই যেন জড়ো করে রেখেছিলেন, যেন কোনো প্রধানমন্ত্রী এসেছেন। আমি তাকে প্রথমবারের মতো নিজের চোখে দেখলাম। সে ছবি থেকেও বেশি হ্যান্ডসাম ছিল, আর তার চোখ আমাকে এমনভাবে দেখছিল যেন আমি কোনো দামি রত্ন। সে আমার সৌন্দর্যের ঘেরাটোপে পুরোপুরি জড়িয়ে গিয়েছিল। তার সাথে আমার হবু শাশুড়ি রোহিণীজিও ছিলেন। সেই একই মিষ্টি হাসি আর চোখে একটা অদ্ভুত ঝলক, যেটা আমি ফোন থেকেই অনুভব করতাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন যে আমার বউ তো চাঁদের টুকরো। আমি তার পা ছুঁয়েছিলাম, কিন্তু মনে বিপদের ঘণ্টা বাজছিল। এই মহিলা এত সহজ হতে পারেন না যতটা তিনি দেখান। বাবা মা তাদের সেবায় লেগে আছেন। রোহিণীজি মাকে বললেন, বোন আর দেরি কেন, পরের সপ্তাহে বিয়ের তারিখ ঠিক করে দিই। কেশবও ছুটিতে এসেছে। আমি শুধু আমার চাঁদের মতো বধূকে ঘরে নিয়ে যেতে চাই। মা তো যেন আকাশে পৌঁছে গেল। বাবা কিছু বলতে চাইলেন যে এত তাড়াতাড়ি প্রস্তুতি কিভাবে হবে মন, কিন্তু রোহিণীজি বললেন যে প্রস্তুতির চিন্তা আপনারা কেন করছেন? সব ব্যবস্থা আমরা নিজেরাই দেখে নেব। আপনারা শুধু আপনাদের মেয়েকে বিদায় করার প্রস্তুতি নিন। আমি খুব খুশি ছিলাম যে আমার স্বামী আগে থেকেই আমার নিয়ন্ত্রণে, আর শ্বশুর বাড়িতে গিয়ে আমি আমার প্রভাব বিস্তার করব। একমাত্র বউ হওয়ার সুযোগ তো নিতেই হতো, কিন্তু সেখানে শাশুড়ির প্রভাব যেন একটু বেশিই দেখা যাচ্ছিল। সে সব ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিচ্ছিল।
কেশব শুধু তার মায়ের হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছিল। আমি ভেবে নিলাম যে সে বেশি দিন তার অধিকার খাটাতে পারবে না, বিয়ের পর সবকিছু আমার হাতেই থাকবে। বিয়ে ধুমধাম করে হয়েছিল। আমার যৌতুক দেখে সবার চোখ ছানা বাড়া হয়ে গিয়েছিল। মা গর্বের সাথে সবাইকে বলছিলেন যে আমার মেয়ের যৌতুক পুরো শহরে উদাহরণ। আমি যখন শ্বশুর বাড়িতে পৌঁছলাম, বাড়ি দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটা একটা প্রাসাদ ছিল। আমার স্বপ্ন সত্যি হয়েছিল। কেশব আমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখালো, কিন্তু আমার চোখ সেই অদ্ভুত কাঠের সিন্দুকটা খুঁড়ছিল, যেটা সে আমাকে পাঠিয়েছিল। সেই সিন্দুকটা আমার ঘরের এক কোণে রাখা ছিল। আমি কেশবকে চাবির কথা জিজ্ঞাসা করলাম, তো সে হেসে বলল যে সেটা তো মাম্মিজির কাছে আছে, তিনি তোমাকে দিয়ে দেবেন। এটা শুনে আমার মন খারাপ হয়ে গেল। চাবিটা তার মায়ের কাছে কেন? শেষমেশ সেই সিন্দুকের মধ্যে এমন কী রহস্য ছিল? আমি এটা খোলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তালাটা খুব মজবুত ছিল। আমি সেটা ঝাঁকিয়েও দেখেছিলাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। এই সিন্দুকটা আমার নেশা হয়ে গেল। আমার মনে হলো যে এর সাথে কেশব আর তার মায়ের কোনো গভীর রহস্যের সম্পর্ক আছে। আমার সেই ডায়েরির কথা মনে পড়ল, যেটা আমি পুরনো সিন্দুকে দেখেছিলাম। এই সিন্দুকটার কি সেই ডায়েরির সাথে কোনো সম্পর্ক ছিল? এটা কি কোনো অচেনা খেলার অংশ ছিল? আমি কেশবকে আরও কৌতূহলবশত জিজ্ঞাসা করতে চাইছিলাম, কিন্তু সে কথা ঘুরিয়ে দিল আর বলল যে বাস, ধৈর্য ধরো আমার জান, সময় এলে তুমি সব জানতে পারবে। এই কথা আমার সন্দেহকে আরও গভীর করে দিল। আমার মনে হতে লাগলো যে আমি যেন কোনো ফাঁদে পড়ছি। এর সব কাঁটা আমার চোখে পড়ছিল, কিন্তু আমি সেই চিন্তাগুলো ঝেড়ে ফেললাম। আমার কাছে টাকা আসছিল, কেশব আমার নিয়ন্ত্রণে ছিল। বিয়ের প্রায় কাছে ছিল। আমি এত যৌতুক জমিয়ে ফেলেছিলাম যে পুরো খানদানের কোনো মেয়েরই এমন ছিল না। আমি রানী হওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়েছিলাম। আমাদের বাগদানের এভাবে 2 বছর কেটে গিয়েছিল। এই 2 বছরে আমি কেশবের কাছে আমার সব আবদার পূরণ করিয়েছিলাম। বাবা আমার থেকে দূরে দূরে থাকতেন, কিন্তু মা ছিলেন আমার সবচেয়ে বড় সমর্থক। তারপর একদিন সন্ধে কেশবের ফোন এলো। তার গলা খুশিতে ভরা ছিল। সে বলল, অন্তরা আমার জান, তোমার প্রস্তুতি সেরে নাও, আমি পরের মাসেই আমাদের বিয়ের জন্য হিন্দুস্তান আসছি। আমার বুক যেন জোরে ধড়পড় করতে উঠল। অবশেষে সেই সময়টা এলো। আমার পরিকল্পনা এখন সফল হতে চলেছে। আমি আমার মহলে যাচ্ছিলাম, আমি রাজকন্যা হতে যাচ্ছিলাম। আমার কি জানা ছিল যে আমি একটা মহলে নয়, বরং একটা খাঁচায় পা রাখতে যাচ্ছিলাম। এক এমন ভয়ঙ্কর খাঁচা, যা রহস্য আর প্রতারণা দিয়ে তৈরি করা হয়েছিল। আর এই খাঁচার চাবিটা সেই মিষ্টি মিষ্টি কথা বলা শাশুড়ির কাছে ছিল, যিনি শুধু একটা সিন্দুকের নয়, বরং আমার পুরো জীবনের চাবি নিজের কাছে রাখতেন। কেশবের বিমানবন্দর থেকে সোজা আমাদের বাড়িতে এলো। মা তো পুরো মহল্লাকেই যেন জড়ো করে রেখেছিলেন, যেন কোনো প্রধানমন্ত্রী এসেছেন। আমি তাকে প্রথমবারের মতো নিজের চোখে দেখলাম। সে ছবি থেকেও বেশি হ্যান্ডসাম ছিল, আর তার চোখ আমাকে এমনভাবে দেখছিল যেন আমি কোনো দামি রত্ন। সে আমার সৌন্দর্যের ঘেরাটোপে পুরোপুরি জড়িয়ে গিয়েছিল। তার সাথে আমার হবু শাশুড়ি রোহিণীজিও ছিলেন। সেই একই মিষ্টি হাসি আর চোখে একটা অদ্ভুত ঝলক, যেটা আমি ফোন থেকেই অনুভব করতাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন যে আমার বউ তো চাঁদের টুকরো। আমি তার পা ছুঁয়েছিলাম, কিন্তু মনে বিপদের ঘণ্টা বাজছিল। এই মহিলা এত সহজ হতে পারেন না যতটা তিনি দেখান। বাবা মা তাদের সেবায় লেগে আছেন। রোহিণীজি মাকে বললেন, বোন আর দেরি কেন, পরের সপ্তাহে বিয়ের তারিখ ঠিক করে দিই। কেশবও ছুটিতে এসেছে। আমি শুধু আমার চাঁদের মতো বধূকে ঘরে নিয়ে যেতে চাই। মা তো যেন আকাশে পৌঁছে গেল। বাবা কিছু বলতে চাইলেন যে এত তাড়াতাড়ি প্রস্তুতি কিভাবে হবে বোন, কিন্তু রোহিণীজি বললেন যে প্রস্তুতির চিন্তা আপনারা কেন করছেন, সব ব্যবস্থা আমরা নিজেরাই দেখে নেব। আপনারা শুধু আপনাদের মেয়েকে বিদায় করার প্রস্তুতি নিন। আমি খুব খুশি ছিলাম যে আমার স্বামী আগে থেকেই আমার নিয়ন্ত্রণে, আর শ্বশুর বাড়িতে গিয়ে আমি আমার প্রভাব বিস্তার করব। একমাত্র বউ হবার সুযোগ তো নিতেই হতো, কিন্তু সেখানে শাশুড়ির প্রভাব যেন একটু বেশিই দেখা যাচ্ছিল। সে সব ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিচ্ছিল। কেশব শুধু তার মায়ের হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছিল। আমি ভেবে নিলাম যে সে বেশি দিন তার অধিকার খাটাতে পারবে না, বিয়ের পর সব কিছু আমার হাতেই থাকবে। বিয়ে ধুমধাম করে হয়েছিল। আমার যৌতুক দেখে সবার চোখ ছানা বাড়া হয়ে গিয়েছিল। মা গর্বের সাথে সবাইকে বলছিলেন যে আমার মেয়ের যৌতুক পুরো শহরে উদাহরণ। আমি যখন শ্বশুরবাড়িতে পৌঁছিলাম, বাড়ি দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটা একটা প্রাসাদ ছিল। আমার স্বপ্ন সত্যি হয়েছিল। কেশব আমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখালো, কিন্তু আমার চোখ সেই অদ্ভুত কাঠের সিন্দুকটা খুঁজছিল, যেটা সে আমাকে পাঠিয়েছিল। সেই সিন্দুকটা আমার ঘরের এক কোণে রাখা ছিল। আমি কেশবকে চাবির কথা জিজ্ঞাসা করলাম, তো সে হেসে বলল যে সেটা তো মাম্মিজির কাছে আছে, তিনি তোমাকে দিয়ে দেবেন।
এটা শুনে আমার মন খারাপ হয়ে গেল। চাবিটা তার মায়ের কাছে কেন? বিয়ের পরের দিনই আমি অনুভব করলাম যে বাড়ির সব ব্যবস্থা আমার শাশুড়ির হাতে। চাকররা তাকে জিজ্ঞেস করে কাজ করত। ব্রেকফাস্টে কি হবে থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত সব তার ইচ্ছা মতো। আমি আমার ঘরে একজন বন্দির মতো বসেছিলাম। এটা সেই জীবন ছিল না যার আমি স্বপ্ন দেখেছিলাম। আমি কেশবকে বললাম যে আমি এই বাড়ির মালকিন নাকি কোনো অতিথি। তো সে বলল যে না, এমন কোনো কথা নেই। মামির সবকিছু করার অভ্যেস আছে, তুমি এখন নতুন শিখে যাবে। আমি রেগে বললাম যে এটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি কি বলছেন? কার অপরাধী আর কোন সিন্দুক? কেশবের বাবা? আমার রক্ত যেন শিরায় জিমে গেল। আমার শাশুড়ি তার স্বামীর পরিণতির বদলা নিতে চাইছিলেন, আর আমি তার জালে ফেসেছিলাম। এর মানে হলো যে তিনি আমাকে ঘরের চাবিয়া ইচ্ছে করেই দিয়েছিলেন। তিনি আমাকে এই বাড়ির মালকিন করতে চাননি, বরং আমাকে কোনো উদ্দেশ্যের জন্য ব্যবহার করছিলেন। কিন্তু সেই সিন্দুকটা কি ছিল যাতে প্রমাণ ছিল? এটা কি সেই সিন্দুক ছিল যা কেশব আমাকে পাঠিয়েছিল, যার চাবি আমার শাশুড়ির কাছে ছিল? নাকি অন্য কোনো রহস্য ছিল? আমি সন্তর্পণে আমার ঘরে ফিরে এলাম। সেই রাত আমার ঘুম এলো না। আমার মন হাজারো প্রশ্নের জর্জরিত ছিল। আমার শাশুড়ির সেই নিষ্পাপ আর মিষ্টি মুখ এখন আমাকে ভয়ঙ্কর মুখোশ মনে হচ্ছিল। পরের দিন আমি রোজকার চেয়েও বেশি সতর্ক থাকার সিদ্ধান্ত নিলাম। আমি আমার শাশুড়ির উপর নজর রাখতে শুরু করলাম, কিন্তু তিনি একেবারেই বেপরোয়া ছিলেন। তিনি তার ঘর থেকে কমই বের হতেন, আর যখন দেখা হতো তখন এত ভালোবাসার হাসি দিয়ে মিলতেন যে তার এই শান্তি আমাকে আরও বেশি ভয় পাইয়ে দিত। কেশব চলে যাওয়ার পর বাড়িতে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। আমার স্বামীর বাড়িতে সব সুবিধাই ছিল, সব জিনিসই ছিল, কিন্তু এই দিনগুলোতেই বাড়ির বড় ফ্রিজটা খারাপ হয়ে গেল। চাকর বলল যে এটা ঠিক হতে 2-3 দিন লাগবে। আমার শাশুড়ি নির্বিকারভাবে বললেন যে কোনো ব্যাপার না, চালিয়ে নেওয়া যাবে। কিন্তু আমি কি করে চালিয়ে নিই? আমার তো সবকিছু নিখুঁত চাই। আমি সঙ্গে সঙ্গে আমার যৌতুকের ফ্রিজটা, যেটা স্টোর রুমে পড়েছিল, বের করে রান্নাঘরে রাখিয়ে দিলাম। সেই ঝকঝকে ফ্রিজটা আমার মালকিন হওয়ার ঘোষণা করছিল। আমার শাশুড়ি রান্নাঘরে এলেন তো তার চোখ ফ্রিজের ওপর আটকে গেল। তিনি তার হাতলটা এমনভাবে ছুলেন যেন কোনো পুরনো নিশানা চিনতে পারছেন। আমি সঙ্গে সঙ্গে তাকে টোক দিলাম, মামিজি, এটা আমার যৌতুকের ফ্রিজ, খুব দামি, একটু সাবধানে ব্যবহার করবেন। তিনি চমকে গেলেন আর তারপর সেই মিষ্টি হাসি সাজিয়ে বললেন, আরে বিটা, এটা তো খুব সুন্দর, ঈশ্বর তোমাকে সবসময় খুশি রাখুন। এই বলে তিনি আবার নিজের ঘরে চলে গেলেন, কিন্তু তার চোখের ঝলক আমার কাছে লুকানো রইল না। আমার সন্দেহ হল যে এই ফ্রিজেও কোনো রহস্য আছে, বা হয়তো এর সাথেও কেশবের বাবার পরিণতির সম্পর্ক যুক্ত। আমি কেশবকে ফোন করে কথায় কথায় সেই ফ্রিজের কথা বলেছিলাম, কিন্তু সে কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখায়নি। যদিও সে আমাকে আরও একটা কথা বলল যা আমাকে চিন্তায় ফেলে দিল। সে বলল, অন্তরা, মাম্মি একা থাকে আর গরমও খুব বেশি, তুমি তাকে তোমার সাথে এসিওয়ালা ঘরেই শুইয়ে দিও। আমি তার হ্যাঁ হ্যাঁ মেলালাম, কিন্তু আমার মন মানছিল না। আমার ঘর, আমার ব্যক্তিগত জিনিস আমার খুব প্রিয় ছিল। আমি কারোর সাথে সেটা ভাগ করতে পারতাম না, বিশেষ করে আমার শাশুড়ির সাথে তো একেবারেই নয়। আমার ভয় ছিল যে রাতে তিনি আমার ঘরে সেই কাঠের সিন্দুকটা খোলার চেষ্টা না করেন, যার চাবি তার কাছে ছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে আমার ঘরে কিছুতেই শুতে দেব না। কেশব ফোন করার কিছুক্ষণ পরেই আমি আমার শাশুড়ির ঘরে গেলাম। তিনি তার আলমারিতে কিছু খুঁজছিলেন। আমি বললাম, মাম্মিজি, কেশব বলছিল যে আপনি আমার ঘরে শুয়ে পড়বেন, কিন্তু আমার একা শোয়ার অভ্যাস, আমি আপনার সাথে রুম ভাগ করতে পারি না। আপনি আপনার ঘরেই আরাম করুন। আমার মনে হয়েছিল যে তিনি এই কথা শুনে রাগ করবেন বা তার ছেলের কাছে অভিযোগ করবেন, কিন্তু এমন কিছু হলো না। তিনি খুব শান্তিতে আমার দিকে তাকিয়ে বললেন, কোনো ব্যাপার না বেটা, যাতে তোমার খুশি হয়। আমার তো এই পাখাওয়ালা ঘরেই শান্তি লাগে। তার মুখে এক মুহূর্তের জন্য এক অদ্ভুত জেতার হাসি ছড়িয়ে পড়ল, যেটা তিনি সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেললেন। তিনি এত সহজে কেন মেনে নিলেন? তিনি খুশি কেন লাগছিলেন? আমি তাকে তার ঘরে ছেড়ে দিয়ে আমার এসিওয়ালা ঘরে এসে শুয়ে পড়লাম, কিন্তু আমার পুরো মাথা ঘুরছিল। আমার মনে হচ্ছিল যেন আমি সেটাই করেছি যা তিনি চাইছিলেন। তিনি কি ইচ্ছে করেই কেশবকে দিয়ে এসব বলিয়েছিলেন যাতে আমি অস্বীকার করি আর তিনি নিষ্পাপ হতে পারেন, নাকি তিনি আমার ঘর থেকে দূরে থেকে কোনো পরিকল্পনা করছিলেন? আমার যৌতুকের ফার্নিচার এখন আমার কাছে শুধু একটা ফার্নিচার নয়, বরং কোনো বড় ঝড়ের রাস্তা মনে হচ্ছিল। আর আমার শাশুড়ির নীরবতা আমার কাছে কোনো চিৎকারের চেয়েও ভয়ঙ্কর লাগছিল। আমার শাশুড়ির নীরবতা আমার জন্য একটা স্থায়ী মুসিবত হয়ে গিয়েছিল। আমি বাড়ির সমস্ত ব্যবস্থা নিজের হাতে শক্তভাবে ধরে রেখেছিলাম।
চাকররা আমাকে দেখে কাঁপত, আর আমি সারাদিন আমার নতুন এসিওয়ালা ঠান্ডা ঘরে মোবাইলে কখনো বন্ধুদের সাথে কখনো কেশবের সাথে কথা বলতাম। আমি কেশবটা বলতাম যে আমি তার মায়ের কত খেয়াল রাখি, আর সে জবাবে আমার প্রশংসার সেতু বাঁধত। আমি আমার শাশুড়িকে পুরোপুরি উপেক্ষা করা শুরু করে দিয়েছিলাম। তিনি চুপচাপ তার ঘরে পড়ে থাকতেন বা রান্নাঘরে গিয়ে চাকরদের সাথে কাজে হাত লাগাতেন। তার কাজ করাটাও আমার খারাপ লাগত। আমি চাইতাম যে উনি শুধু এক কোণে পড়ে থাকুন, কিন্তু উনি ইচ্ছে করেই নিজেকে ব্যস্ত রাখতেন, যেন উনি আমাকে দেখাতে চান যে উনি অকেজো নয়। নবরাত্রির দিন শুরু হয়ে গিয়েছিল, আর গরম গত সব রেকর্ড ভেঙে দিচ্ছিল। আমি আমার শরীর খারাপের অজুহাত দিয়ে প্রথম দিন থেকেই উপবাস করতে অস্বীকার করলাম। আমি কেশবকে ফোনে বলতাম যে এত গরমে আমার উপবাস রাখা যায় না, সেও আমার কথা মেনে নিত। কিন্তু আমার শাশুড়ি এই বয়সে আর দুর্বলতা সত্ত্বেও সব উপবাস রাখছিলেন। এতে আমার কোনো ফরক পড়ত না। আমি স্বর্গীর্তেমার ঘরে ঘুমিয়ে থাকতাম, তিনি একা উঠে স্বর্গী বানাতেন আর নিজে উপবাস রাখতেন। আমি দিনভর আমার ঠান্ডা ঘরে আরাম করতাম, আর তিনি অন্য ঘরে সময় কাটাতেন। আমি আমার ঘরে রাখা এই কাঠের সিন্দুকটা আমি অনেকবার খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা তো নড়ছিলও না। আমার বিশ্বাস ছিল যে এর চাবি আমার শাশুড়ির কাছেই কোথাও লুকানো আছে। আমি তার ঘর তল্লাশিও করেছিলাম, কিন্তু কিছু পাইনি। আমার রাগ আর বিরক্তি বাড়তে থাকছিল। আমি আমার যৌতুকের ফ্রিজটার ওপর একটা ছোট তালা লাগিয়ে দিয়েছিলাম। আমার মনে হতো যে আমার শাশুড়ি ইচ্ছে করে এটা বারবার খোলেন, যাতে এটা খারাপ হয়ে যায়। যখন পরিচারিকা তালাটার ব্যাপারে জিজ্ঞাসা করল, তখন আমি বললাম যে এতে দামি ফল আর জুস ইত্যাদি রাখা আছে, যা চাকররা চুরি করে নেয়। আমার শাশুড়ি এটা শুনলে তার মুখে এক মুহূর্তের জন্য কষ্ট এসেছিল, কিন্তু তারপর তিনি নিজেকে সামলে নিয়েছিলেন আর সেই পুরনো হাসি সাজিয়ে বলেছিলেন, ঠিক আছে বেটা, নিজের জিনিসের হেফাজত নিজেই করা উচিত। তার এই ব্যবহার আমাকে পাগল করে দিচ্ছিল। তিনি কেন ঝগড়া করতেন না? তিনি কেন আমার সাথে তর্ক করতেন না? তার নীরবতা নিশ্চয়ই কোনো ঝড়ের আসার রাস্তা লাগছিল। আমার এখন তার মিষ্টি কথাগুলো থেকেও ভয় লাগতে শুরু করেছিল। আমার মনে হচ্ছিল যে তিনি আমার বিরুদ্ধে কোনো খুব বড় ফাঁদ বুনছেন। তিনি প্রায়ই আমাদের প্রতিবেশী প্রিয়াজির কাছে গিয়ে বসে যেতেন। আমি দূর থেকে তাদের কথা বলতে দেখতাম, তো আমাকে আসতে দেখলেই তারা সঙ্গে সঙ্গে চুপ হয়ে যেতেন। আমি একদিন পরিচারিকাকে জিজ্ঞাসা করলাম যে প্রতিবেশীর সাথে কি ফিসফিস করে। পরিচারিকা ভয়ে ভয়ে জানালো যে তিনি শুধু তার মৃত স্বামীকে মনে করে কাঁদতে থাকেন। এটা শুনে আমার সন্দেহ আরও পাকা হয়ে গেল। তিনি কাঁদছিলেন না, তিনি আমার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছিলেন। তিনি এই প্রতিবেশীটিকে আমার বিরুদ্ধে সাক্ষী বানাচ্ছিলেন। আমার মন চাইল যে আমি তার এই বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিই। আমি তাকে কঠোরভাবে বলে দিলাম যে বাড়ির কাজে মনোযোগ দিন, এখানে ওখানে বসে সময় নষ্ট করার দরকার নেই। তিনি চুপচাপ মাথা নিচু করে আবার নিজের ঘরে চলে গেলেন। কিন্তু সেই সন্ধ্যায় আমি তাকে কেশবের বাবার ছবি হাতে নিয়ে কাঁদতে দেখেছিলাম। তিনি বলছিলেন যে বাস একটু আর ধৈর্য ধরো, তারপর সব ঠিক হয়ে যাবে, ইনসাফের সময় কাছে এসে গেছে। এটা শুনে তো আমার রোম খাড়া হয়ে গেল। ইনসাফ? কিসের ইনসাফ? তিনি কি আমাকেই তার স্বামীর পরিণামের জন্য দায়ী মনে করতেন? আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করলাম আর পুরো ঘটনাটা তাকে শোনালাম। মা বললেন, পাগলি, ভয় পাস না, ওই বুড়িটা তো বুড়ো হয়ে গেছে, তুই শুধু তার মনে নিজের ভয় বসিয়ে রাখ, তাকে এতটুকুও সময় দিস না যে সে তোর বিরুদ্ধে কোনো চাল চলতে পারে। মায়ের কথা শুনে আমার সাহস বাড়ল। আমি সিদ্ধান্ত নিলাম যে এবার আমি বুড়িকে তার আসল জায়গা দেখিয়েই ছাড়ব। আমি দেখাবো যে এই বাড়ির আসল মালকিন কে। মায়ের কথাগুলো আমার ভেতরের ঘুমন্ত আগুনকে আরও বেশি করে জ্বালিয়ে দিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার আমি আমার শাশুড়িকে তার আসল জায়গা দেখিয়েই ছাড়ব। নবরাত্রির দিন শেষ হতে চলেছিল, আর গরম এমন ছিল যে যেন আকাশ থেকে আগুন ঝরছে। আমি সারা দিন আমার ঠান্ডা এসিওয়ালা ঘরে পড়ে থাকতাম, আর আমার শাশুড়ি উপোসের অবস্থায়ও অন্য ঘরে পাখার নিচে ঘামে ভিজে থাকতেন। তারই অবস্থার উপর আমার একটুও দয়া হতো না, বরং আমার মনে হতো যে এই সব তার নাটক, নিষ্পাপ সাজার, যাতে তিনি কেশবকে আমার বিরুদ্ধে করতে পারেন। আমি তার উপর নজর রাখা আরও কঠোর করে দিয়েছিলাম। আমি বাড়ির একমাত্র পরিচারিকাকে দীর্ঘ ছুটিতে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে বাড়িতে কেউ আমার ওপর গুপ্তচরবৃত্তি না করতে পারে আর আমার শাশুড়ির কোনো সমর্থকও না থাকে। এখন এই বাড়ির সব কাজ আমার শাশুড়িকেই করতে হতো। তিনি চুপচাপ সার্গি বানানো থেকে শুরু করে রাত পর্যন্ত বাসন ধোয়ার কাজে লেগে থাকতেন। তার এই নীরবতা আমাকে ভেতর ভেতর জ্বালাচ্ছিল। আমি চাইতাম যে তিনি চিৎকার করুন, চেঁচান আর আমার সাথে ঝগড়া করুন, যাতে আমি তার উপর হাত তোলার সুযোগ পাই। কিন্তু তিনি তো পাথরের মূর্তির মতো ছিলেন। এক রাতে আমি তাকে আমার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তার চোখ সেই কাঠের সিন্দুকদের উপর স্থির ছিল। আমার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল। তিনি নিশ্চয়ই এই সিন্দুকের রহস্য জানতেন। যেই আমি দরজা খুললাম তিনি ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেলেন।
আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কি করছেন মাম্মিজি? তো তিনি তোতলাতে তোতলাতে বললেন যে, কিছু না বেটা, শুধু জল খাওয়ার জন্য রান্নাঘরে যাচ্ছিলাম। আমি জানতাম যে তিনি মিথ্যা বলছেন, তার চোখ সেই সিন্দুকটার উপরই ছিল। তার আর একটা কাজ আমাকে চমকে দিয়েছিল। তিনি প্রায়ই রান্নাঘরে আমার যৌতুকের ফ্রিজটার কাছে গিয়ে দাঁড়িয়ে যেতেন। তিনি তার হাতড় ছুঁতেন আর না জানি কি বিড়বিড় করতেন। আমি তাকে জিজ্ঞাসাও করেছিলাম যে আপনার এই ফ্রিজটার সাথে কি কাজ? তো তিনি বললেন যে বেটা, খুব ভালো ফ্রিজ, শুধু দেখছিলাম। আমার বিশ্বাস হয়ে গেল যে এই ফ্রিজটার সাথে কেশবের বাবার পরিণতির সম্পর্ক আছে। হয়তো এর চাবিও এই ফ্রিজেই কোথাও লুকানো ছিল, বা হয়তো এই ফ্রিজেই কোনো প্রমাণ ছিল। আমি সেদিন ফ্রিজটার ওপর একটা মজবুত তালা লাগিয়ে দিয়েছিলাম। গরম খুব দ্রুত বাড়ছিল। আমার শাশুড়ির অবস্থা সকাল থেকেই খারাপ লাগছিল। কাজ করতে গিয়ে তিনি কয়েকবার চক্কর খেয়ে পড়ে যেতে চাইছিলেন। আমি আমার ঘরে বসেই সব দেখছিলাম আর হাসছিলাম। সন্ধ্যায় যখন উপোস ভাঙার সময় কাছে এসে পড়েছিল, তখন উপোসের অবস্থায় আমার শাশুড়ি ঘামে ভিজে রান্না করতে লেগেছিলেন। যেই উপোস ভাঙার সময় হলো, তিনি তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে গেলেন। আমি শুনেছিলাম যে তিনি জল নেওয়ার জন্য রান্নাঘরে গিয়েছিলেন। তারপর ফ্রিজের হাতল টানার আওয়াজ এলো, তালা লাগানো ছিল। তিনি টলতে টলতে আমার ঘরের দরজা পর্যন্ত এলেন। তিনি দরজায় টোকা দিলেন। তার গলা খুব দুর্বল শোনাচ্ছিল। বেটা অন্তরা, দরজা খোলো। আমি রাগে দরজা খুলে দিলাম তো তিনি সামনে দাঁড়িয়ে কাঁপছিলেন। তিনি বললেন, বেটা, আমার উপোস, আমার ঠান্ডা জল চাই, তৃষ্ণায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমি তার দিকে রাগে ভরা চোখে তাকিয়ে বললাম, দেখুন মাম্মিজি, এই ফ্রিজটা আমার। আমার বাবা আমাকে যৌতুকে দিয়েছেন। এটা আমার ব্যবহারের জন্য, আপনার নয়। এর ওপর আপনার কোনো হক নেই। যে জল কল থেকে আসছে সেটা পান করুন, ফ্রিজের তালা তো খুলবে না। তার চোখে জল এসে গেল। তিনি বললেন, কিন্তু বেটি, আমার উপোস। কেশব তো বলছিল যে আমি নতুন ফ্রিজ এনে দেব, কিন্তু তুমিই মানা করে দিয়েছিলে। এটা শুনে তো আমার রাগ আরও বেড়ে গেল। আমি বললাম, দেখুন মাম্মিজি, আমি আপনার সাথে তর্ক করতে চাই না। আমি বলে দিয়েছি যে তালা খুলবে না। এই বলতে বলতে আমি তার মুখে দরজা বন্ধ করে দিলাম আর ভেতরে এসি বাড়িয়ে দিলাম। আমি দরজা বন্ধ করে আমার ঠান্ডা ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। আমার জেতার ওপর একটা অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। আমি এই বুড়িকে তার আসল জায়গা মনে করিয়ে দিয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে আমার মাকে ফোন করলাম আর তাকে পুরো ঘটনাটা বললাম, যে কিভাবে আমার শাশুড়ি ঠান্ডা জলের জন্য কষ্ট পাচ্ছিলেন আর আমি তাকে ফ্রিজ থেকে এক ফোঁটাও নিতে দিইনি। আমার মা আমার সাহসের ওপর খুব খুশি হলেন। তিনি বললেন, সাবাস আমার মেয়ে, তুই একেবারে ঠিক করেছিস। এই শাশুড়িদের মাথা তো এভাবেই ঠিক করা যায়। তুই শুধু মজবুত থাকিস, তাকে একদম মাথায় তুলিস না। মায়ের কথায় আমার সাহস আরও বেশি বেড়ে গেল। ফোন বন্ধ করে আমি সবে চোখ বন্ধ করেছিলাম যে বাইরে উঠোন থেকে কারোর কান্নার হালকা হালকা আওয়াজ এলো। আমি জানালার পর্দা সরিয়ে উকি মেরে দেখলাম তো আমার মাথা গরম হয়ে গেল। আমার শাশুড়ি বাইরে সোফায় বসে কাঁদছিলেন আর তার পাশে আমাদের প্রতিবেশী প্রিয়াজিও বসেছিলেন। তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে তাকে কিছু বলছিলেন। আমি বুঝে গেলাম যে ইনি আমারই নিন্দা করছেন। ইনি এই প্রতিবেশীটিকে আমার বিরুদ্ধে উত্তেজিত করছেন। আমি রাগে ভোরে বাইরে বেরিয়ে এলাম। এসেই আমি প্রিয়াজিকে বকা দিলাম যে আপনার লজ্জা করে না আমাদের ঘরের ব্যাপারে নাক গলাতে? যান, বেরিয়ে যান এখান থেকে। তিনি বেচারি ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালেন আর বলতে লাগলেন যে, বেটা, তোমার শাশুড়ির শরীর খুব খারাপ লাগছিল, আমি তো শুধু জিজ্ঞাসা করতে এসেছিলাম। আমি চিৎকার করে বললাম, জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, ইনি একদম ঠিক আছেন, শুধু নাটক করছেন। প্রতিবেশী চলে যাওয়ার পর আমি আমার শাশুড়ের দিকে ফিরলাম, যিনি তখনও সেখানেই বসে কাঁপছিলেন। আমি বললাম, তাহলে এই হলো তোমার প্ল্যান, লোক জড়ো করে আমার বিরুদ্ধে কথা বলা? তুমি কি ভাবো এভাবে তুমি আমার সাথে জিতে যাবে? আমার শাশুড়ি নিজের চোখের জল মুছলেন আর প্রথমবার তার মিষ্টি গলায় একটা অদ্ভুত কঠোরতা এলো। তিনি বললেন, জি ধারের ভয়সলা তো ওপরওয়ালা করেন। অন্তরা, তুমি যা করেছ সেটা শুধু জলের জন্য করনি, তুমি সেই রহস্যকে কবর দেওয়ার জন্য করেছ যা তোমাকে খেয়ে ফেলছে। আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আমি বললাম, কেমন রহস্য? তিনি বললেন, সেই রহস্য যা সেই কাঠের সিন্দুকে বন্ধ আছে, আর যার চাবি আমার কাছে নয়, বরং তোমার সেই যৌতুকের ফ্রিজে লুকানো আছে, যাকে তুমি তালা দিয়ে বসে আছো। এটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। চাবি ফ্রিজে ছিল আর আমি তাকে জলের জন্য কষ্ট দিচ্ছিলাম, যখন তিনি চাবির জন্য কষ্ট পাচ্ছিলেন। তিনি বললেন, ওই চাবি কেশবের বাবার ইনসাফের চাবি, তুমি এসব আটকাতে পারবে না।
এইটা শোনা মাত্রই আমার মাথা ঘুরে গেল যে এই বুড়ি সব জানে। এই আমার ঘর বরবাদ করে দেবে। এই কেশবকেও আমার কাছ থেকে কেড়ে নেবে। আমি রাগে এদিক ওদিক তাকালাম। সেখানে কোণে ঝাড়ু পড়েছিল। আমার শাশুড়ির কথা শুনে আমার রক্ত টকবক করে ফুটতে লাগল। চাবি ফ্রিজে ছিল, আর আমি তাতে তালা লাগিয়ে বসে আছি। আর এই বুড়ি সব জানত। এই আমার খেলা শেষ করে দেবে। এই কেশবকে বলে দেবে। আমার মাথা তো অন্ধকার ছেয়ে গেল। আমার মায়ের কথা মনে পড়ল যে শাশুড়িকে মাথায় তোলা উচিত নয়। আমি রাগে সেখানেই পড়ে থাকা ঝাড়ুর ডান্ডাটা তুললাম আর তার মাথায় জোরে মারলাম। আমি বললাম, বলো, করবে এবার এভাবে আমার নিন্দা? কি বলেছিলে তুমি? তুমি ইনসাফ? এই বলে আমি দ্বিতীয়বার আঘাত করলাম আর বললাম যে এভাবে আমি তোমার কথা মানতে শুরু করব? তোমার ছেলে আমার বশে আছে, আমার একটা কথা মানে। আমি তার মাথায় কত আঘাত করে গেলাম। আমি এটাও ভুলে গেলাম যে সে উপসী, পৃষার্থ, আর তার শরীরও দুর্বল। সে আমার মার সহ্য করতে পারল না, আর সেখানেই পড়ে গেল। তার চোখ খুলে গেল, আর সে আমাকেই দেখছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি তাকে ঝাঁকালাম, কিন্তু সে উঠল না। সে এই অবস্থাতেই মারা গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে আর কান্নার নাটক শুরু করে দিলাম। আমি কাঁদতে কাঁদতে আমার স্বামীকে ফোন করে বললাম যে তোমার মা এই পৃথিবীতে আর নেই। সে ফোনেই চিৎকার করতে লাগলো যে হঠাৎ তার মায়ের কি হলো, যখন সকালে তো তিনি একদম ঠিকঠাক ছিলেন। আমি বললাম যে হঠাৎ তার শরীর খারাপ হয়ে গিয়েছিল, উপোসের অবস্থাতেই তার মৃত্যু হয়েছে। আমার স্বামী তার মায়ের শেষকৃত্যে পৌঁছতে পারেনি, কারণ দুবাই থেকে আসার অনেক সমস্যা ছিল। আমি তাড়াতাড়ি প্রতিবেশীকে ডাকলাম আর সবাইকে এই একই গল্প শোনালাম যে তিনি উপোসের অবস্থা সহ্য করতে পারেননি আর তার মৃত্যু হয়েছে। কারুরই আমার ওপর সন্দেহ হলো না। সবাই আমার কথা বিশ্বাস করে নিল। আমার শাশুড়ির শেষকৃত্য হবার পর অতিথিরা সবাই বাড়ি চলে গেলেন। এখন আমি ঘরে একা। আমার প্রথম কাজ ছিল এই ফ্রিজটা খোলা। আমি কাঁপতে কাঁপতে তালা খুললাম আর ফ্রিজের ভেতরে লুকানো সেই ছোট চাবিটা বের করে নিলাম। আমি ছুটে ছুটে আমার ঘরে গেলাম আর সেই কাঠের সিন্দুকটা খুললাম। তো ভেতরে সেই ডায়েরিটাই ছিল যেটা আমি প্রথম রাতে দেখেছিলাম, যাতে তিনি নিজে লিখেছেন যে তার স্বামী মানে কেশবের বাবা একজন খুব বড় জালিম মানুষ ছিলেন, আর তিনিই তাকে তার পরিণতিতে পৌঁছে দিয়েছিলেন। আর এর প্রমাণ তিনি সেই ফ্রিজেই লুকিয়ে রেখেছিলেন, যেটা তার স্বামী তাকে উপহারে দিয়েছিলেন, আর যেটাকে তিনি কখনো নিজের থেকে আলাদা করতে চাননি। আমার শাশুড়ি ইচ্ছে করেই এইসব করছিলেন। তিনি চাইছিলেন যে আমি তার হাত থেকে এইসব করি, যাতে তিনি নিজের পরিণতিতে পৌঁছতে পারেন। কিন্তু কেন? আমি এই রহস্যের বোঝার নিচে চাপা পড়ছিলাম। এখন আমি এই বাড়ির, এই দৌলতের একমাত্র উত্তরাধিকারী ছিলাম, আর সব প্রমাণ আমার হাতে ছিল। আমি ডায়েরিটা আবার সিন্দুকে রেখে দিলাম আর স্বস্তির নিঃশ্বাস নিলাম। এখন আমার কোনো ভয় ছিল না। আর আমি আরাম করার উদ্দেশ্যে যেই আমার বিছানায় শুতে গেলাম, স্বস্তির নিঃশ্বাস নিলাম, তখনই আমার ঘরের কাছে কারোর উপস্থিতির অনুভব হলো। আমি চমকে চোখ খুলে দেখলাম, তো হতবাক হয়ে গেলাম যে আমি জাগার আগেই আমার স্বামী কেশব আমার ঘরে উপস্থিত। সে খাটের পাশেই একটা চেয়ারে চুপচাপ বসেছিল। তার চোখ লাল আগুনের মতো হচ্ছিল, আর সে আমাকে এমনভাবে দেখছিল যেন আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। আমার বুক ভয় খারাপভাবে কেঁপে উঠল। আমি অবাক হয়ে গেলাম যে সে তো দুবাই থেকে আসেনি, হয়তো সে তার মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছিল। আমি ঘাবড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম আর বললাম যে কেশব, তুমি তুমি কখন এলে? আমাকে বললে না কেন? আমি কত চিন্তিত ছিলাম। সে আমার কথার কোনো জবাব দিল না। তার মুখে ভাবনার এক এমন সমুদ্র ছিল যা এখন ঘৃণায় বদলে যাচ্ছিল। সে তার জায়গা থেকে নড়ল না। শুধু তার ঠান্ডা গলা আমার কানে এসে লাগল, বলো, আমার মা কিভাবে মারা গেছেন? কিভাবে মেরেছ তুমি আমার মাকে? এটা শুনে তো আমি হতবাক হয়ে গেলাম, আর আমার গলা আমার কণ্ঠনালীতে আটকে গেল। আমার গলায় যেন কাঁটা পড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে নিষ্পাপ সাজার অভিনয় করলাম, নিজের চোখে জল ভরে নিলাম আর বললাম, এই তুমি কেমন কথা বলছো কেশব? আমি কেন তাকে মারতে যাব? তিনি তো আমার মায়ের মতো ছিলেন। তিনি তো নিজেই উপোসের অবস্থায় উপোস ভাঙার পর হঠাৎ পড়ে গেলেন। আমি তো তাকে কত সামলানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি। কেশব একটা বিষাক্ত হাসি হাসল আর বলল, চেষ্টা করেছিলে? তুমি তাকে তার পরিণতিতে পৌঁছে দেওয়ার চেষ্টা পুরোপুরি করেছিলে। আমি কেঁপে উঠলাম। আমি নিশ্চিত ছিলাম যে সেই ব্যাপারে জানতো না, কিন্তু সে তো সব জানে গিয়েছিল। আমি কেশবকে বললাম যে তোমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তোমাকে কেউ উস্কানি দিয়েছে। নিশ্চয়ই সেই প্রতিবেশী প্রিয়া তোমার কাছে কোনো মিথ্যা কথা বলেছে, কারণ আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। সে আমার কাছে এই কথার বদলা নিচ্ছে। কেশব তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, বাস, এবার চুপ হয়ে যাও। তার গলায় এত ঘৃণা ছিল যে আমি সেখানেই জমে গেলাম। সে বলল, প্রতিবেশী আমাকে সব কিছু বলে দিয়েছে, আর সে তোমাকে আবার মাকে মারতে দেখেও নিয়েছে।
এসব শুনে তো আমার মাথা বন্ধ হতে শুরু করলো যে এটা কি করে হতে পারে। আমি বললাম, ও মিথ্যে বলছে, আমি তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তো সে কি করে সব দেখতে পারে? কেশব বলল, তুমি তাকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু সে লুকিয়ে সব দেখছিল, কারণ আমার মা তাকে বলেছিল যে আমার জীবন তোমার কাছে বিপন্ন। আমি বললাম, কেশব, এসব মিথ্যে, তুমি আমার কথা শোনো। ওই বুড়ি নিজেই নিজের জীবন থেকে বিরক্ত হয়ে গিয়েছিল, সে পাগল হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি সেই কাঠের সিন্দুকের দিকে ইশারা করে বললাম, ওই দেখো, তাতে প্রমাণ আছে। সে নিজেই নিজের স্বামীর পরিণামের জন্য দায়ী ছিল, আর সে আমাকে ফাঁসাতে চেয়েছিল। সে ইচ্ছে করেই এইসব খেলা রচনা করেছিল। কেশবের সেই সিন্দুকটার দিকে চোখও দিল না। সে আমাকে বলল যে সিন্দুক বাইয়ের রহস্য দিয়ে আমার কোনো মানে নেই, আমার শুধু আমার মাকে নিয়ে মানে ছিল, যাকে তুমি ঠান্ডা জলের এক ফোঁটার জন্যও কষ্ট দিয়েছ, আর তারপর তাকে এত নির্মমভাবে পিটিয়েছ যে সে তার প্রাণ দিয়ে চলে গেল। আমি চেঁচিয়ে উঠলাম, কেশবের, তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমি তোমার স্ত্রী। ওই বুড়ি একটা ধূর্ত মহিলা ছিল, সে তোমাকে নিজের জালে ফাঁসিয়ে রেখেছিল। কেশবের আমার দিকে এক পা বাড়ালো। তার চোখে জল ছিল, কিন্তু গলায় সেই কঠোরতা ছিল। সে বলল, আমার মা হয়তো লাচার ছিলেন না, তিনি সারা জীবন আমার বাবার জুলুম সহ্য করে গেছেন, আর যখন তার মনে হলো যে তার ছেলেও তার সঙ্গ দেবে না, তখন তিনি নিজের জীবন কুরবান করে দিলেন, যাতে তোমার আসল চেহারা সামনে আনতে পারেন। তিনি জানতেন যে তুমি লোভী, তুমি এই দৌলতের জন্য কিছু করতে পারো, আর তিনি এটাও জানতেন যে তুমি তার রহস্য জানার জন্য পাগল। সেই জন্যই তিনি ইচ্ছে করেই তোমাকে এই ফ্রিজ আর সিন্দুকের চক্করে জড়িয়ে দিয়েছিলেন, যাতে তোমার লোভ আর তোমার চালাকি খুলকর সামনে এসে যায়। আর হ্যাঁ, তুমি ঠিক বলছ, প্রতিবেশী সবকিছু দেখেনি, আমি নিজে আমার চোখে সব দেখেছি। যে সময় তুমি আমার মায়ের মাথায় ডান্ডা চালাচ্ছিলে, সেই সময় প্রতিবেশী আমাকে ভিডিও কল করে রেখেছিল। আমি সবকিছু আমার চোখে দেখছিলাম। আমি চিৎকার করছিলাম যে থেমে যাও অন্তরা, কিন্তু তুমি রাগ আর লোভে অন্ধ হয়ে গিয়েছিলে। আমি সেখান থেকে সোজা পুলিশের কাছে গিয়েছিলাম। আমি এখানে আসিনি, মায়ের শেষ কৃত্যেও অংশ নিইনি, কারণ আমি তোমার জন্য আইনের ব্যবস্থা করতে গিয়েছিলাম। এটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে সবকিছু লাইভ দেখেছিল। আমার সব খেলা শেষ হয়ে গিয়েছিল। আমার সব চালাকি, আমার সব সৌন্দর্য ধরাই রয়ে গিয়েছিল। আমি তার পায়ে পড়ে গেলাম যে, প্লিজ কেশবের, আমাকে ক্ষমা করে দাও, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি রাগে ছিলাম, আমি ইচ্ছে করে এই সব কিছু করিনি। আমাকে দৌলতের লোভ অন্ধ করে দিয়েছিল, আর মাম্মিজি আমাকে বিভ্রান্ত করেছিলেন। কেশবের আমাকে ঘৃণা ভরে ধাক্কা দিল আর বলল, ক্ষমা? তাও তোমাকে? যে মহিলা তোমাকে নিজের মেয়ে বানালেন, তুমি তাকে জলটুকুও দিলে না? সে বলল, অন্তরা, আমি তোমাকে এই সময়েই তালাক দিচ্ছি। সে ডিভোর্সের কাগজগুলো আমার মুখে ছুঁড়ে মারল আর বলল, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। এই সব শুনে তো আমি হতবাক হয়ে গেলাম। আমি আরও কিছু বলবো তার আগেই দরজায় জোরে জোরে ধাক্কা হলো। দরজা খুলল। বাইরে পুলিশ উপস্থিত ছিল। ইন্সপেক্টর এগিয়ে এসে আমার হাতে হাতকড়া পরিয়ে দিলেন। আমি চিৎকার করতে থাকলাম, চেঁচাতে থাকলাম যে, কেশবের, প্লিজ আমাকে বাঁচাও, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। পুলিশ আমাকে টেনে বাইরে নিয়ে গেল। প্রিয়াজিও সেখানে দাঁড়িয়ে কাঁদছিলেন। পুরো মহল্লার লোক এই তামাশা দেখছিল। প্রিয়াজি হয়তো নিজের কাজের জন্য অনুশোচনা করছিলেন, অথবা আমার শাশুড়ির অসহায়তার জন্য চোখের জল ফেলছিলেন। আমাকে পুলিশের গাড়িতে তোলা হলো আর পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলো। আমার বিরুদ্ধে প্রমাণও ছিল, সাক্ষীও ছিল। আমার প্রতিবেশী আর আমার নিজের স্বামী কেশব সেই ভিডিওটাও পুলিশকে দিয়ে দিয়েছিল। আমার বাঁচার কোনো রাস্তা ছিল না। আদালতে মামলা চলল, আর আমাকে আমার শাশুড়িকে তার পরিণতিতে পৌঁছে দেওয়ার অপরাধে সাজা হয়ে গেল। আজ আমি জেলের এই লোহার গারদের পেছনে আমার সাজা কাটছি। এখানে এই অন্ধকার কোঠরিতে যখন একা থাকে, তখন আমার অনুভব হয় যে আমি কি হারিয়েছি। আমি একটা প্রাসাদ, এক রাজকুমারের মতো স্বামী, আর সেই শান্তি সবকিছু আমার লোভের আগুনে জ্বালিয়ে দিয়েছি। কিন্তু সবচেয়ে বেশি আমার সেই সিন্দুকটার কথা মনে আসে, যার রহস্য আমি জেনেছিলাম। আমার শাশুড়ি তার স্বামীকে তার জুলুম থেকে মুক্তি দিলেন, আর নিজে নিজের জীবন দিয়ে আমাকে আমার জুলুমের সাজা পাইয়ে দিলেন। তিনি জিতে গিয়েছিলেন, আর আমি হেরে গিয়েছিলাম। আমি কেশবের টাকা দিয়ে যে যৌতুক তৈরি করেছিলাম, সেসব সেখানেই রয়ে গেল। সেই ফ্রিজ, সেই সিন্দুক, সেই দৌলত সব বেমতলব হয়ে গেল। জেলের এক অন্ধকার কোঠরি এখন আমার ভবিষ্যৎ। সেই প্রাসাদ, সেই ঠান্ডা ঘর, সেই দৌলত সব একটা স্বপ্ন ছিল। একটা ভয়ঙ্কর স্বপ্ন, যার বাস্তবতা এই গারদের রূপে আমাকে মিলেছে। এখানে না এসি আছে, না নরম বিছানা, শুধু একটা খসখসে কম্বল আর ঠান্ডা জমি, যে প্রতি মুহূর্তে আমাকে আমার অহংকারের কথা মনে করিয়ে দেয়। আমার লোভ আমাকে এখানে নিয়ে এলো। আমি একটা ধনী পরিবারের স্বপ্ন দেখেছিলাম, আর এই স্বপ্নটাকে পাওয়ার জন্য আমি সব সীমা পার করে দিয়েছিলাম।